মার্কিন সেনা নিহতের জেরে ইরানে ভয়াবহ মার্কিন হামলা, যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি মুস্তফা খামেনির, বড় যুদ্ধের শঙ্কা। রাশিয়ার তাম্বভ ও মস্কো অঞ্চলের দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮। রুশ ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কাঁপল কিয়েভ। এবং বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবার বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে পশ্চিমবঙ্গে অমিত শাহ, চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারে আলোচনা। স্বাগত গ্লোবাল টাইমে। আর বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। আর এর মধ্যে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ২ মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর ইরানে টানা ৮ম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তেহরানকে মার্কিন সেনা হত্যার মাশুল গুনতে হবে বলে ওয়াশিংটন হুমকিও দিয়েছে। মুহুর্মুহু ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে অকেজো হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সুরক্ষা বলয়। এরই মধ্যে জর্ডানের আল আজরাক ঘাঁটিতে তেহরানের হামলায় একাধিক বিমান বিধ্বস্ত সহ মার্কিন সেনা হতাহতের খবর এসেছে। চলমান সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এতে শোক জানিয়ে তেহরানে প্রতিশোধমূলক হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনা হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এর মূল্য তাদের চুকাতে হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে টানা ৮ম রাতের মতো ইরানের কেশম দ্বীপ, সিরিক ও বন্দর আব্বাসের নানা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় গুরুত্বপূর্ণ সেতু, বিদ্যুৎ অবকাঠামো ও পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ইরানিরা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি সতর্ক করে বলেছেন, আগ্রাসন অব্যাহত থাকলে তেহরান ও তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় জবাব দিতে প্রস্তুত। এছাড়া দাম্ভিকতার বুলি আড়ানো মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকেও মূল্যহীন বলে আখ্যা দিয়েছেন তিনি। নীরব দাস, নিউজ 24। মধ্যপ্রাচ্যের আকাশে গাঢ় হচ্ছে যুদ্ধের ছায়া। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আর একথা জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। নতুন হামলার আগে ইসরায়েলে আরও কয়েক ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানোর পরিকল্পনাও করা হয়েছে। আর এতে অঞ্চল জুড়ে সংঘাত আরও বেশি ছড়িয়ে পড়ার শঙ্কাও বাড়ছে। আকাশে একের পর এক উঠছে বিশাল জ্বালানি ট্যাঙ্কার বিমান। এগুলো শুধু উঠছে না, যেন মধ্যপ্রাচ্যে আরো বড় এক যুদ্ধের কাউন্টডাউন শুরু করছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বিস্তৃত করতে নতুন প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসে জানিয়েছে, সম্ভাব্য নতুন হামলার আগে ইসরায়েলে আরো কয়েক ডজন এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দূরপাল্লার যুদ্ধ বিমানের টানা অভিযান চালাতে এই প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে একাধিক সামরিক পরিকল্পনা পর্যালোচনা করেছেন। পরিস্থিতি অনুযায়ী কয়েকদিনের মধ্যেই আরও জোরালো হামলার নির্দেশ দিতে পারেন তিনি। নতুন পরিকল্পনায় ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ভূগর্ভস্থ সন্দেহভাজন পিক্স মাউন্টেন স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা, সেখানে গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে। ওয়াশিংটনের দাবি, ইরানের সক্ষমতা দুর্বল করা এবং তেহরানকে আবারও আলোচনার টেবিলে ফেরানোই লক্ষ্য। এদিকে টানা সামরিক চাপের মুখে ইরানের ভেতরেও যুদ্ধ নয়, কূটনীতি, তা নিয়ে বিতর্ক বাড়ছে। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে মানবিক ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। তাই জাতীয় স্বার্থে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন তারা। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। আর এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। আর এমন অবস্থায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত অনুসরণ করার পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেই বার্তাতে। একজন নগরপিতার হাতে কি কোনো দেশের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের ক্ষমতা থাকে? প্রশ্নটি উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে।
আর তাকে গ্রেপ্তার করতে চান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সম্প্রতি তিনি বলেন আইনি পথ খুঁজছেন তিনি। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কদিন পর নিউ ইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু, আর তার বিরুদ্ধে রয়েছে আইসিসির পরোয়ানা। ফিলিস্তিনের গাজায় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। 2024 সালের নভেম্বরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই পরোয়ানা মাথায় নিয়ে বিদেশ সফর করে বেড়াচ্ছেন নেতানিয়াহু। কদিন পরেই তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাবেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে। এই সুযোগ লুফে নিতে চান নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। গ্রেপ্তার করতে চান নেতানিয়াহুকে, খুঁজছেন আইনি পথ, আলোচনা করছেন নগর কর্তৃপক্ষের সঙ্গে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলি সরকার প্রধানকে গ্রেপ্তারের কোনো এখতিয়ার কি আছে নিউ ইয়র্কের নগরপিতার? প্রশ্নটির উত্তরে শুরুতেই বলে রাখা ভালো, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সদস্য রাষ্ট্র নয় যুক্তরাষ্ট্র, তাই পরোয়ানা কার্যকর করতেও বাধ্য নয় তারা। বিদেশি রাষ্ট্রপ্রধানদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের হাতে, তাই কোনো অঙ্গরাজ্য বা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ করারও এখতিয়ার নেই। আন্তর্জাতিক চুক্তিও গ্রেপ্তারের সুযোগ দেয় না। এমন অবস্থায় নেতানিয়াহুকে গ্রেপ্তার করা আইনি কাঠামোর মধ্যে সম্ভব নয় বলেই মত অনেকের। পরিস্থিতি ভিন্ন হতে পারে সেসব দেশে যারা রোম সংবিধির সদস্য ও আইসিসির এখতিয়ার স্বীকার করছে। ফলে নেতানিয়াহু যদি এমন কোনো দেশে সফর করেন, তাহলে আইসিসির পরোয়ানা বাস্তবায়নের প্রশ্ন সামনে আসতে পারে। এখন দেখার পালা, এর বাইরেও মামদানি কোনো পথ খুঁজে বের করতে পারেন কিনা। নীরব দাস, নিউজ 24। যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ইউক্রেন জানিয়েছে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন দিয়ে রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা আরও কঠিন হয়ে পড়েছে। এদিকে একই দিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দনবাস সংলগ্ন এলাকায় আরও একটি গ্রাম দখলে নিয়েছে। এদিকে রাশিয়ার তাম্বভ ও মস্ক অঞ্চলের দুটি গুদামে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 8 জনের প্রাণ গেছে। পাকিস্তানের বেলুচিস্তানের সম্প্রতি বেড়েছে বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম্য। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর প্রাণঘাতী হামলার পর উত্তেজনা আরও বাড়ে। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের রুখতে পাল্টা অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তানে এই অস্থিরতার জন্য ভারত সরাসরি অর্থায়ন এবং মদত দিচ্ছে বলে পাকিস্তানের অভিযোগ রয়েছে। হাজারো মানুষের উপস্থিতিতে কোয়েটার আইয়ুব স্টেডিয়ামে চলছে জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে বেলুচিস্তানের জিয়ারত এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ সদস্যদের। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্ম্য দমনে যৌথ অভিযানে নামে দেশটির সেনাবাহিনী ও স্থানীয় নিরাপত্তা বাহিনী। সাবান নামে এই অভিযানে একাধিক বিচ্ছিন্নতাবাদী সহ নিরাপত্তা বাহিনীরও প্রাণ গেছে। পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজ এক প্রতিবেদনে বলছে, বেলুচিস্তানে সশস্ত্র হামলা 30% এবং প্রাণহানি 26% বেড়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, বেলুচিস্তানের জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত আটক, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ উদ্বেগজনক। তাদের অভিযোগ, পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেয়া নীতি পরিস্থিতিকে আরও জটিল করছে। এদিকে অন্তর্জালে কয়েকদিন ধরে ঘুরছে স্বাধীন বেলুচিস্তানের একটি ঘোষণাপত্র, যদিও সেখানে কারো বরাত দেওয়া হয়নি। এছাড়া কেউ এ ঘোষণাপত্রের দায়ও স্বীকার করেনি। এদিকে এই ঘোষণাপত্রের জেরে আবারও আলোচনায় বেলুচিস্তান নিয়ে পাক ভারত দ্বন্দ্ব। ইসলামাবাদের অভিযোগ, ভারতের মদদে কিছু সশস্ত্র গোষ্ঠী অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে ভারত সরকার। নয়াদিল্লির দাবি, বেলুচিস্তানের দীর্ঘদিনের অভ্যন্তরীণ সমস্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে নজর ঘোরাতেই পাকিস্তান বারবার এই ধরনের বানোয়াট দাবি করে আসছে। আফরিন মৌ, নিউজ 24।
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় শনিবার শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের 18তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছান অমিত শাহ। আর এরপর বিএসএফ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। সীমান্ত পরিদর্শন শেষে উত্তরবঙ্গের রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায় পৌঁছে টানা কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, কেন্দ্র রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরবর্তী শুনানি পর্যন্ত সরকারি হাসপাতালে সোনাম ওয়াংচুকের চিকিৎসার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। রবিবার বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন নাকচ করে আদালত জানিয়েছে, আপাতত দিল্লির সফদরজং হাসপাতালেই চলবে তার চিকিৎসা। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আমরণ অনশনে থাকা এই পরিবেশ কর্মী টানা 20 দিনের অনশনের পর অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে তার স্ত্রী এবং ভাইকে সার্বক্ষণিক হাসপাতালে থাকার অনুমতিও দিয়েছে আদালত। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র দুর্বলতা ও পানির শূন্যতায় ভুগলেও বর্তমানে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল। গ্লোবাল টাইমের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।